এই সিনেমায় এই মুহূর্তে সংকটে এমনটাই মনে করছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তামাম কুশীলবরা। তারা প্রতিবাদে মুখর হয়েছেন। তাদের যে প্রতিবাদ তার কেন্দ্রবিন্দুতে অরুণ জেটলির যে প্রস্তাবিত জিএসটি তার কাঠামো। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং প্রযোজক দেব মৌপিয়া। স্বাগত জানাই 24 ঘন্টা স্টুডিও থেকে। রয়েছেন বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল। অরিন্দম দা মৌপিয়া, স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী মালবিকা ব্যানার্জি। মালবিকা, স্বাগত তোমাকে। আমি প্রথমে দেবের কাছেই আসবো। দেব, ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্যানিক বাটনটা, যেটা দুদিন আগে আমরা দেখলাম যে তামাম টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এক মঞ্চে এসে প্রতিবাদে সরব হলো, কোন পরিপ্রেক্ষিতে এই প্যানিক বাটনটা বাজাতে হলো? না, আমি একমত নয়। শুধু টলিগঞ্জ বলবো না, আমার মনে হয় কি পুরো দেশে যত রিজনাল ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা প্রত্যেকেই এইটাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে। কারণ অনেক স্টেটে, অনেক রাজ্যেতে এই ট্যাক্সটা মাফ ছিল, মানে ট্যাক্স ফ্রি ছিল। কোনো এন্টারটেনমেন্ট ট্যাক্স হতো না ছবির ক্ষেত্রে। আই এম নট টকিং অফ দ্য ইভেন্ট, কারণ সেটাও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে। আই এম টকিং অফ দ্য রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক রাজ্যতে এটা ট্যাক্স ফ্রি করা আছে টু হেল্প দ্য ইন্ডাস্ট্রি, টু হেল্প সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি। আমাদের রাজ্যে যেটা ছিল সেটা হচ্ছে 2% ছিল, সো দ্যাট ইন্ডাস্ট্রি শুড গ্রো। মানে আরও অনেক কিছু ছিল তার সাথে, যেমন সাবসিডি হচ্ছে কি নতুন যারা সিনেমা হল বানাবে তাদেরকে একটা ট্যাক্স ছাড় দেওয়া হতো, সো দ্যাট লাইক আরও সিনেমা হলগুলো যেন আরও মডিফাই হয় বা রিনোভেট হয়। সেইটাও একটা ফ্যাক্টর ছিল, সেটা আজকে ক্লিয়ার নয়। একটা সোকল ফিল্ম ইন্ডাস্ট্রি যে 2% ট্যাক্স দিয়ে অভ্যস্ত ছিল এত বছর ধরে, সেটা হঠাৎ করে 28% হয়ে গেল ফর নো রিজন। সেকেন্ড, এই যে সাবসিডি যেটা পেতো এই হল ওনার, আজকে যদি সিনেমা হল না থাকে তাহলে আমরা ছবি চালাবো কোথা থেকে? এবারে সেখানে সিনেমা হল হয়ে গেল, এবারে একটা দর্শক একটা টাকা দিয়ে বাংলা ছবি আর সোকল রিজনাল ছবি, ইট ক্যান বি মারাঠি ফিল্ম, ইট ক্যান বি গুজরাটি ফিল্ম, ইট ক্যান বি উড়িয়া ফিল্ম, অর ইট ক্যান বি এনি আদার ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাপার্ট ফ্রম হিন্দি ফিল্ম। তারা 2 টাকা দিয়ে ছবি দিত, ছবি দেখতো। আজকে সেটা 14% এক্সট্রা হয়ে গেছে, সেটা হয়ে গেছে 28 টাকায় ইনক্লুডিং ট্যাক্স। মানে যে টিকিটের দাম হতো 100 টাকা, সেটা আজকে গিয়ে 350 বা 400 টাকা গিয়ে দাঁড়াবে। সেইটা আমার মনে হয় একটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে অনেকটাই একটা চাপ। শুধু তা নয়, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বহু বছর ধরে লড়াই করছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট আসে ট্যাক্সটা নিয়ে চলে যায়। আমার একটাই প্রশ্ন সরকারকে, যেই সরকার হোক না কেন, আমি বলবো সেন্ট্রালকে জিজ্ঞেস করি, কেন্দ্র সরকারকে, কি এই যে আপনারা ট্যাক্সটা নিয়ে যাচ্ছেন আমাদেরকে কোনো সিকিউরিটি দিচ্ছেন না, কোনো গ্যারান্টি দিচ্ছেন না। আমরা কি আমাদের 100% থেকে আমরা 20% থেকে রেভিনিউটা জেনারেট করি, বাকি 80% কিন্তু কোট আনকোট পাইরেসি খেয়ে চলে যায়, পাইরেসি নিয়ে চলে যায়। এই সরকার যখন আসে ট্যাক্স নিয়ে চলে যায়, কোনো সিকিউরিটি দেয় না, কোনো কমিটমেন্ট থাকে না কি এই যে আমাদের ছবিগুলো যে পাইরেটেড সাইটগুলো দেখানো হয়, টোরেন্ট বলো বা উমুক তুমুক, প্রচুর সাইট আছে যেটা সরকার খুব ভালোভাবে জানে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটাকে নিয়ে কমপ্লেন করেছে, আমাদের দেশে এইগুলো ব্যান হয়নি, এইটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি 100% ট্যাক্স দিতে রাজি আছি যদি আমার ওই 80% ট্যাক্সটা, যে 80% রেভিনিউটা যেটা চলে যাচ্ছে, সেটাকে যদি সরকার আমাকে আবার ফিরিয়ে দেয়। আমার 80% যেটা পাইরেসির মধ্যে চলে যাচ্ছে, সরকার যদি সেই গ্যারেন্টিটা দেয় কি আমার তোমাকে 80% আবার ফিরিয়ে দেবো, আমি তোমাকে 40% ট্যাক্স দিচ্ছি, আমি খুশি মনে সেই ট্যাক্সটা দিতে রাজি আছি। কিন্তু আমি তো অলরেডি লসে চলছি। আমি 100% বিজনেস করার আগেই আমি জানি 80% আমার পাইরেসি চলে যাবে, আমাকে 20% যেটা এক সপ্তাহের মধ্যে কামাতে হবে, তার উপরে যদি আমাকে এই ট্যাক্স দিতে হয়, ওই ট্যাক্স দিতে হয়, এত ট্যাক্স। মানুষ ছবি বানাবে না, ছবিটা একটা মিউজিয়ামের মধ্যে একটা হবে কি এইটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, এটাকে ধরে বেঁধে রাখো, এই ছিল দেব, এই ছিল অমুক, এই ছিল তমুক। এটা শুধু আমার স্টেটে না, এটা প্রত্যেকটা স্টেটে হয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গা থেকে কেন্দ্র সরকারকে একটু বিচার করতে হবে। আমি আবার বলছি, ইটস নট মাই পলিটিক্যাল এজেন্ডা। আমি জীবনে কোনোদিন লাইভ হইনি বা কোনোদিন ডিবেটে যাইনি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে। প্রত্যেকবার আমাকে ফোন করা হয়, আমি সবসময় এড়িয়ে যাই। আমার এইবারে দাঁড়াতে মনে হলো বা এইবারে এই বক্তব্যটা রাখার ইচ্ছে হলো, কারণ ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না, ইন্ডাস্ট্রি মরে যাবে, ইন্ডাস্ট্রি মিউজিয়ামে চলে যাবে, একটা বিলুপ্ত একটা জিনিস হয়ে যাবে, যেখানে আমার মনে হয় কি আমাদের সবাইকে, আর সবাই এগিয়ে এসছে কিন্তু এটা তুমি যদি একটু খবর নাও, অন্যান্য রিজনাল স্টেট মানে কমল হাসান থেকে আরম্ভ করে সমস্ত ছোট রাজ্য থেকে, যা ছোট নয় বড় রাজ্য যেখানে ছোট ছোট ছবিগুলো হয়, সেই সব মানুষগুলো একসাথে এসছে। তুমি কমল হাসানের কথা বললে, কমল হাসান, তাকে আমরা দেখেছি যে এই প্রতিবাদের একদম পুরো ভাগে তাকে থাকতে। কমল হাসান তিনি কি বলছেন সেটাও আপনাদের দেখাবো। দেব একটু আগে কমল হাসানের নাম করছিলেন, আমরা দেখাবো কমল হাসান তিনি কি বলছেন এই প্রসঙ্গে।
কর প্রত্যাহার না করলে অভিনয় ছেড়ে দিতে বাধ্য হব, আঞ্চলিক ছবিকে হত্যা করবে জিএসটি। আঞ্চলিক ছবি ভারতীয় সিনেমার শক্তি ও গর্ব। বৈচিত্র্যের কারণে ভারত শক্তিশালী দেশ, আঞ্চলিক ছবিগুলির বাজেট কম। জিএসটির কারণে হল মালিক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটরের ক্ষতি হয়ে যাবে। সব মিলিয়ে ক্ষতি হবে আঞ্চলিক সিনেমার। অভিনেতাদের ওপর এটা একটা শাস্তি। এই অবস্থা থাকলে অভিনয় ছাড়তে বাধ্য হব। প্রসেনজিৎ, যিনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আরো একজন স্টলওয়ার্ড, তিনি কি বলছেন প্রায় একই সুর শোনা গেছে তার গলাতেও, শুনুন। 1 জুলাই থেকে সত্যি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা নিজেরা কেউ জানি না। এমনও সময় আসতে পারে যেখানে আমরা সবাই ভিড় করে বসে আছি, আমাদের হাতে কারোর হাতে কাজ নেই, কাজ বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কি এটা নিয়ে দেবের কাছে যাব? দেব, তুমি বলছো, প্রসেনজিৎ বলছেন, কমল হাসান বলছেন, একজন স্টলওয়ার্ড বলছেন যে কোথায় যাব জানি না, হয়তো কাজ বন্ধ হয়ে যাবে, হয়তো হাতে কাজ থাকবে না। একটু যদি আমাদের সহজ করে বুঝিয়ে দাও যে এর এফেক্টটা কিভাবে সরাসরি এসে অভিনেতা অবধি পৌঁছতে পারে। আমি বলছি, আজকে আমি যদি ফর এক্সাম্পল আমি যদি 2 কোটি টাকার ছবি করি, আজকে আমি জানি বাই হলে লোকে ঢুকবে, যদি আমি ট্যাক্সটা যদি একটা মিনিমাম যাতে থাকে, একটা প্রত্যেকটা মানুষ যেন অ্যাফোর্ড করতে পারে, আজকে ওই ট্যাক্সটা 14% না 14 টাইম 2 থেকে 28 হয়ে যাচ্ছে। তার মানে একটা 40 টাকা টিকিটটা আজকে গিয়ে 120 টাকা গিয়ে দাঁড়াবে। আমার মনে হয় না যে 40 টাকা দেখে অভ্যস্ত সে হঠাৎ করে 120 টাকা দিয়ে ছবিটা দেখবে। এবারে যেই জায়গা থেকে দর্শক কম আসবে, হলের উপরে কীভাবে এফেক্ট করবে? কারণ যদি যেই ছবিগুলো হলে লাগবে, সেই হলে যদি দর্শক না আসে, সেই হল কিন্তু আবার ট্যাক্স দিতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। সেই হলে কিন্তু একজন মালিক থাকে না, সেখানে কমসে কম 20 জন থেকে 25 জন কাজ করে। যে টয়লেট ক্লিন করে সেও কিন্তু একজন, সেই হল থেকে ওই টিকিট থেকে যে টাকাটা আসে, যেখান থেকে এক্সিবিউটাররা টাকা পায়, সে সবাইকে বেতন দেয়। হল থেকে চলে আসে ডিস্ট্রিবিউটাররা। এবারে ডিস্ট্রিবিউটার যারা আছে তারা যদি হল থেকে যদি টাকা না তুলতে পারে, তাহলে ছবি বন্ধ হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউশনটা যখন তাদের কাছে ছবি থাকবে না দর্শককে দেওয়ার জন্য, কারণ প্রডিউসাররা তার মধ্যে হারিয়ে গেছে। কামিং ব্যাক টু দ্য প্রডিউসার, যারা ছবি প্রডিউস করে, সে যদি 15% সার্ভিস ট্যাক্স থেকে 18% সার্ভিস ট্যাক্স দিতে হয়, যেখানে কোনো গ্যারান্টি নেই। প্রডিউসার বলছে আমি ছবি করলাম দাদা, 2 দিন পরে সবাই হলে না গিয়ে মোবাইলে দেখছে ছবি, কারণ সব জায়গা পাইরেসি হয়ে গেছে। এবার সে যদি টাকা না পায়, তার উপরে 28% ট্যাক্স দিতে হয়। ওর 2 কোটি টাকার ছবি, ও ঘরে এলো 60 লাখ টাকা, 60 lakhs, কিন্তু তারপরে ওকে 28% ট্যাক্স দিতে হচ্ছে, প্লাস যে ডিস্ট্রিবিউটার তাদেরকে 18% সার্ভিস ট্যাক্স যেটা হচ্ছে, সেটা আজকে ওদের ঘাড়ে পড়েছে 18% ট্যাক্স। সব মিলে মিশে একটা লোক যখন ছবি বানায়, সে সোশ্যাল ওয়ার্ক করতে তো বানায় না, সে চাইবে কি ডেফিনেটলি 2 টাকা আমি যেটা ইনভেস্ট করছি, এটা যদি ঘরে আসে, তারপরে আবার একটা সাহস দেখাবে যে 2 টাকা ইনভেস্ট করেছে, 2 কোটি টাকা যে ইনভেস্ট করেছে, 60 লাখ টাকা যদি ঘরে নিয়ে যায়, 6 মাস লাগে, মানে 2 কোটি টাকা ও 6 মাস ধরে ছবি বানায়। 6 মাসের যদি আমরা ব্যাংকে 2 কোটি টাকা রাখি, সেও একটা মিনিমাম ইন্টারেস্ট দেয়। সেই জায়গা থেকে 6 মাসের মধ্যেও যদি 1,40,00,000 টাকা যদি লস করে, আপনাদের কি মনে হয় ছবি ইন্ডাস্ট্রি চলবে বা কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে? রইল টেকনিশিয়ান। একটা প্রডিউসার যদি ছবি না বানায়, তাহলে কাজ দেবে কি করে? এই যে স্টুডিওগুলোর মধ্যে যদি শুটিং না হয়, তাহলে কাজ হবে কি করে? মানে পুরো ইন্ডাস্ট্রি, মানে শুধু বলছি যেটা কমল হাসানজি বলেছেন বা বুম্বাদা যেটা বলছেন বা অন্যান্য রাজ্যের থেকে যেই সেলিব্রিটিরা বলছেন না কেন, এক কথাই বলছেন কি সত্যি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে না। আমি বুঝতে পারছি দেব, আমি আসবো তোমার কাছে, আমি অরিন্দমদার কাছে এখানেই যাবো যে অরিন্দমদা সত্যি কি তাহলে প্রডিউসাররা তারা টাকা ঢালতে ইতস্তত করবেন, দ্বিধাবোধ করবেন, 3 বার ভাববেন? আমি প্রথমে একটা কথা বলতে চাই যে দেবকে এত ভালো করে কথা আমি কখনো বলতে শুনিনি। সেটা তার কারণ হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা, এটা আমাদের একদম হৃদয়ে এসে লেগেছে। একদম ইট ইজ আ কোয়েশ্চেন অফ আওয়ার এক্সিস্টেন্স। এখানে কিন্তু আমরা কোনো রকম, আজকে চলচ্চিত্র জগতের আমরা সবাই যারা একসাথে হয়েছি, কোনো রকম রাজনৈতিক কারণে কিন্তু একসাথে হইনি। এটা পরিষ্কার হওয়া দরকার। এটা আমাদের বেঁচে থাকার লড়াই। এটা অ্যাবসলিউটলি আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকবে কিনা, এগোবে কিনা, সেইটার লড়াই। এবং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। দেবের কথা ধরেই খুব পরিষ্কার করে বলি মৌপিয়া, এটা আমার বোঝানো দরকার। আর একটা কথা বলি যে আপনি যে বলছিলেন না যে এত স্টলওয়ার্ডরা বলছেন, এই যে
এটা যে কত বড় কষ্ট এবং কত বড় প্রবলেম এটা বোঝার জন্য স্টলওয়ার্ট হওয়ার দরকার হয় না। এটা খুব সহজ, যে কেউ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যার যদি এতটুকু বুদ্ধি থাকে, যার যদি এতটুকু ইচ্ছে থাকে যে এই ইন্ডাস্ট্রিটাকে জানার বোঝার, তাহলেই সে বুঝতে পারবে। এর জন্য অরুণ জেটলি হওয়ার করছিলাম শুধু এটুকু বোঝাতে যে আসলে স্টল ওয়ার্ডরা তারাও কতটা এটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তার মানে এর গুরুত্ব কতটা, সিরিয়াসনেস কতটা। তারা তো করবে, কিন্তু সবার আগে যারা এফেক্টেড হচ্ছে তারা কিন্তু সাধারণ টেকনিশিয়ান। এক্স্যাক্টলি। যে ঘটনাটা ঘটছে, ধরা যাক 100 টাকা একটা টিকিটের দাম, ওকে, তো 100 টাকা একটা টিকিটের দাম যদি হয়, এবার 28% ট্যাক্স, আমাদের কত ট্যাক্স ছিল? 2%, অর্থাৎ 98 টাকা। তো সেটার 50% ফার্স্ট উইকে প্রডিউসারের কাছে আসতো, অর্থাৎ 48%, which is almost 50% প্রডিউসারের কাছে আসতো। এবার ভেবে দেখুন, প্রডিউসার একটা ছবি পুরো খরচা করছে, সেটার পেছনে সময় দিচ্ছে, একটা ইনভেস্টমেন্ট করছে, তারপরে সেটার একটা সময় লাগছে, তারপর সেটা ডিস্ট্রিবিউটর এক্সিবিটরের থ্রু দিয়ে হলে পৌঁছচ্ছে। প্রডিউসার শুরু করছে কত দিয়ে? এতদিন ধরে যা এক্সিস্টিং ছিল সেটা হচ্ছে 50%-এর মতো, অর্থাৎ 48%, যেটা 2% এক্সিস্টিং ট্যাক্স ছিল। এবার সেটা করে দেওয়া হলো 28%, অর্থাৎ কিনা 68%। 28% মানে হয়ে গেল 72%। 72%-এর 50% যদি প্রডিউসার পায়, তাহলে প্রডিউসার 37% মাত্র পাবে। আমি ঠিক এখানেই অরিন্দম দা আপনার কাছে ফিরবো, আমরা একবার এখানেই দেখে নেওয়ার চেষ্টা করব যে কর কাঠামোর খানিকটা পরিবর্তন হলেও সিনেমার টিকিটের উপর 28% কর লাগু থাকছে। তবে টিকিটের দাম 100 টাকার বেশি হলে তবেই তা ধার্য হবে। টিকিটের দাম 100 টাকার কম হলে সেক্ষেত্রে কর ধার্য হচ্ছে 18%। বর্তমানে হলে গিয়ে সিনেমা দেখার সংখ্যা কমছে, সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি বন্ধের মুখে। এই পরিস্থিতিতে টিকিটের দাম বাড়লে আঞ্চলিক ছবিগুলোর দর্শকরা আর হলমুখী হবেন না। নয়া ট্যাক্স কাঠামোয় টিকিটের দাম না বাড়ালে ধাক্কাটা লাগবে প্রযোজক, ডিস্ট্রিবিউটর, হল মালিকদের ওপর। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আগে কোনো হলে দৈনিক টিকিট বিক্রি বাবদ 10,000 টাকা উঠলে 200 টাকার ট্যাক্স দিতে হয় হল মালিককে। ইন্ডাস্ট্রিতে থাকে 9,800 টাকা। নতুন কর কাঠামোয় 1800 টাকা ট্যাক্স দিতে হবে হল মালিককে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে থাকবে 8,200 টাকা, অর্থাৎ এক্ষেত্রে 1,600 টাকা ক্ষতি ইন্ডাস্ট্রির। এই ক্ষতিটা প্রত্যক্ষভাবে হবে হল মালিক, ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকদের। এখানে আমি আসবো মালবিকার কাছে। মালবিকা, আপনি কতটা আশঙ্কার মেঘ দেখছেন? প্রথমে তো এমনিতেই যখনই আমাদের নভেম্বরে আগের বছর নভেম্বরে ডিমনিটাইজেশন হলো, তখনই আমরাই ভেবেছিলাম যে কি হবে, ছবি কেমনভাবে তৈরি হবে। কিন্তু ফাইনালি যখন এই যে জিএসটিটা যখন 1 জুলাই থেকে স্টার্ট হবে, এমনিতেই রেমুনারেশন আমরা চাই যে আমরা প্রচুর বেশি কাজ করি, তার থেকে রেমুনারেশন আমরা কম নিয়েও বেশি কাজ করি। কিন্তু আজকে যখন ছবিটা প্রডিউসার তৈরিই করতে উদ্যোগ নেবেন না, তখন আমাদের কাজটা তো ডেফিনেটলি আমরা পাবোই না। আর সেক্ষেত্রে রেমুনারেশন চাইবো কিভাবে, যে ক্ষেত্রে হলের মালিকরা পয়সা পাচ্ছে না, টেকনিশিয়ানরা পয়সা পাচ্ছে না, প্রযোজকরা পয়সা পাচ্ছে না, সেক্ষেত্রে আর্টিস্টদের ভবিষ্যৎটা কোথায়? নীল, জিরো। ছবি না হলে আমাদের কাজ পাবো না, আর আমরা কাজ না পেলে আমরা তো অভিনয় ছাড়া আর কিছু করতে পারবো না। অভিনয়টাই আমাদের একমাত্র রুজি রুটি। সেটাই যদি না হয়, তার মানে তুমি বুঝতে পারছো যে কতভাবে কতগুলো স্তরের লোক, টেকনিশিয়ান থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে সেখানে দাঁড়িয়ে তো একটা স্কোপ হয়তো থাকতে পারতো, সেটা হচ্ছে যে টিকিটের দামটা বাড়ানো। সেক্ষেত্রে কি কোথাও মনে হয় যে ভালো ছবি, যদি ভালো মানের ছবি দেওয়া হয়, তাহলেও টিকিটের দাম বাড়ানোর পথটা সেটা অ্যাফোর্ড করা যাবে না? এটা তো আমি অন্যায় করবো না। মানে কথার কথা হচ্ছে, আমি আমার জেবে পয়সা নেই বলে আমি আমার দর্শকের পয়সাগুলো নিয়ে নেবো সব কটা, সেটা তো একটা অন্যায়। একটা দর্শক যদি সে 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে ছবি দেখতো, আজকে আমার ঘরে আগুন, মানে আমার ঘরে উনুন হচ্ছে না বলে আমি অন্য ঘরে উনুনটা হতে দেবো না, এরকম কী করে হয়? আজকে যেটা অরিন্দমদা বলছিল, সেখান থেকে বলছি দেওয়ালে পিঠ ঠেকেনি। কিন্তু এইটা হচ্ছে কি, আজকে আমার যদি পরিবার থাকে, আজকে আমার কাছে দিশাহীন, আমার পরিবারকে রোজগার করে খাওয়াবো কি? এটা আমার বক্তব্য না। প্রত্যেকটা টেকনিশিয়ান যারা সকল রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, আমার মনে হয় এখানে আবার কোট আনকোট বলছি কি, এইখানে আমি আবার কোনো পলিটিক্যাল মধ্যে যাচ্ছি না। আমার মনে হয় একটা সহজ উপায় এতে হতেই পারে কে কেন্দ্র সরকারকে প্রত্যেকটা রাজ্য সরকারের সাথে, যেখানে
তাদের সরকার আছে বা তাদের সরকার নেই, তাদের সাথে কথা বলে আলোচনা করে কে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিভাবে সার্ভাইভ করছে। আজকে এন্টারটেনমেন্ট ইজ দ্য নেসেসিটি, কালকে লাক্সারি ছিল, কে একটা বড় লোকেরাই যারা অ্যাফোর্ড করতে পারতো, একটা ক্লাস অফ ফ্যামিলি তারাই যেত ছবি দেখতে। আজকে কিন্তু ইটস এ নেসেসিটি। আজকে আমরা টিভি দেখি, না দেখলেও টিভি তো দেখতে হয়। আজকে আমরা ছবি দেখতে যাই 2 ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু, মানে হয় না কি, ইটস নট দ্যাট ইটস লাক্সারি এনিমোর। আজকে টিভি যেরকমভাবে নিড হয়ে গেছে, এসি যেভাবে গরম বাড়ছে, ইটস নেসেসিটি হয়ে গেছে। আজকে তুমি বলো না, ল্যাপটপ, কম্পিউটার ইটস নেসেসিটি। কাল পর্যন্ত আমরা যখন কলেজে ছিলাম তখন বড় লোকেদের ঘরেই ওই কম্পিউটার থাকতো, ডেস্কটপ থাকতো, ল্যাপটপ তো পরে এসছে। আমার অনেকগুলো বন্ধু, আমি অ্যাফোর্ড করতে পারতাম না, আমার কিছু প্রজেক্ট থাকতো, আমি তার বাড়িতে যেতাম, গিয়ে ওই অ্যাসাইনমেন্টগুলো বা প্রজেক্টগুলো কমপ্লিট করে আসতাম। কিন্তু আজকে প্রত্যেকটা ঘরে হাতে কম্পিউটার এসে গেছে। মোবাইল ইজ নাথিং বাট এ কম্পিউটার। আজকে এভরিথিং হ্যাজ এ নিড, ইজ বিকাম এ নিড। মোবাইলটাই কিন্তু একটা সময় লাক্সারি ছিল, ওই কমিউনিকেটার ছিল, এত বড় বড় ফোন, আমরা ওই বড় লোক মানে কাছে প্রচুর পয়সা হবে। কিন্তু আজকে মোবাইল ইজ নট দ্য লাক্সারি, ইজ দ্য নেসেসিটি। এখানে আমি একটু সংক্ষেপে তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে তুমি যদিও বললে যে রাজনৈতিক বিতর্ক থেকে তুমি বরাবর দূরে থাকো, তোমার তো একটা অন্য ফোরামও রয়েছে, একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে সংসদের ভেতরে। তুমি একজন সাংসদও বটে, সংসদের ভেতরেও কি তুমি এই বিষয়টাকে প্লেস করবে এবং সেক্ষেত্রে তোমার প্রস্তাব কি হবে? Yes, of course, it goes without saying. আমার মনে হয় কি, আমি এটাই বলবো কি, আই থিঙ্ক একটা কমিউনিকেশন ওয়েটা থাকা উচিত, একটা জায়গাকে যেখানে প্রত্যেকটা, আমার ইন্ডাস্ট্রি আজকে 2% ট্যাক্স দিত, অন্য রাজ্য হয়তো ট্যাক্স ফ্রি ছিল। আমার মনে হয় সেন্টারকে, কেন্দ্র সরকারকে প্রত্যেকটা রাজ্য সরকারের সাথে কোঅর্ডিনেট করে ওরা কিভাবে নিয়ম কানুনটা, কিভাবে ওরা ট্যাক্স রিবেটটা দিত, ওরা কিভাবে ট্যাক্সের ব্যাপারটা সেই ইন্ডাস্ট্রির সঙ্গে রাখতো, এইটা মনে হয় সেটা আমাদের কেন্দ্র সরকারকে মাথায় রাখতে হবে। সেই জায়গার থেকে সেই ট্যাক্সগুলো ইম্পোজ করতে হবে। ওয়ান কান্ট্রি, ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স। আমার মনে হয় না কি যেইভাবে বম্বে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করছে সেভাবে তো আমরা করছি না, বা অন্য কোনো রিজনাল ফিল্মটা করছে না। সেই জায়গার থেকে ওই ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করার জন্য, ওই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য হয়তো আমরা সেই ট্যাক্সেশনটা করছি। তো আমাদেরকে ভাবতে হবে ওদেরকে কিভাবে বাঁচাবো, ওরা কিভাবে বাঁচবে। মানুষ যদি বাঁচে তাহলেই তো আমরা ট্যাক্স দেবো, তাহলে তো সরকারের কাছে টাকা আসবে। আমরা যদি মরে যাই, তাহলে আমরা যদি সার্ভাইভই না করতে পারি, আমরা ট্যাক্স দেবো কোথা থেকে? আমার মনে হয় কি ট্যাক্স বাড়ালে ট্যাক্স হয় না, কিন্তু কাজ বাড়ালে ট্যাক্সটা হবে। আমার মনে হয় সরকারকে দেখতে হবে কি কীভাবে আরও বাংলা ইন্ডাস্ট্রিকে বাড়াবো, বা অন্যান্য রিজনাল ফিল্ম হ্যাজ টু বি। আজকে বম্বেতে যদি 200 কোটি টাকা হয়, আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যতে আমার মনে হয় মিনিমাম 50 কোটির ছবি হওয়া উচিত, এক একটা ছবি। সেইটাকে উদ্যোগ নিতে হবে, তাহলে গিয়ে আমরা ট্যাক্সটা বেশি দিতে পারবো। ইটস নট বাই ইম্পোজিং হায়ার ট্যাক্স উইল গেট মোর ট্যাক্স। ইটস এ কমপ্লিটলি রং ফিলসফি। যতটুকু পড়াশোনা আমার আছে ততটুকুতে বলছি কি ইম্পোজিং হায়ার ট্যাক্স উইল নট গোইং টু গিভ ইউ মোর ট্যাক্স। ইম্পোজিং, যে বড় কথা, কীভাবে কাজটাকে বাড়াবো, কীভাবে আমরা সুবিধাটাকে বাড়াবো, কীভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াবো, সো দ্যাট পিপল উইল গ্রো বিগ, সো দ্যাট পিপল গেট ইনকাম, লাইক দে উইল ইনকাম অ্যান্ড দেন দে উইল গোইং টু স্পেন্ড দ্য ট্যাক্স। আমার হচ্ছে সেই ফিলসফি বা সেই থিওরিতে আমাদের কাজ করা উচিত।